আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই করোনাকালীন মহা সংকটের সময় আমরা বাসায় থাকছি নিরাপদে থাকার জন্য এবং বাসায় থেকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলছি। যেমন বারবার হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কিছু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি এবং নিয়মিত কিছু ব্যায়াম করব। আশা করছি এগুলো করে আমরা এই পরিস্থিতিতে কিছুটা হলেও সুস্থ থাকবো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শান্দিদা আনোয়ার, সহকারী শিক্ষক, অর্থনীতি, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা 10ম শ্রেণীর 2য় অধ্যায়ের 2য় ক্লাসটা করছি। আমরা এর আগে প্রথম ক্লাসে পড়েছি পার্ট 2.1, 2.2 ও 2.3। আজকে আমরা 2য় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহের পার্ট 2.4, 2.5 ও 2.6 পড়ব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহের পার্ট 2.4, 2.5 ও 2.6। এই পাঠগুলো শেষে আমরা যা শিখবো তা হচ্ছে আয়, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন আয়, সঞ্চয় ও বিনিয়োগ, এই সম্পর্ক নির্ণয় করতে পারবো। অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলীর ধারণা লাভ করবো। মানে অর্থনৈতিক কার্যাবলী কি এবং কোনগুলো অর্থনৈতিক কার্যাবলী সেগুলো সম্পর্কে ধারণা লাভ করবো এবং বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী কোন কাজগুলো বাংলাদেশের অর্থনৈতিক কাজ বলা হয় সেগুলো সম্পর্কে ধারণা পাবো। আলোচ্য বিষয়গুলো সবাই খাতায় উঠিয়ে নেবে। আলোচ্য বিষয় হচ্ছে আয়, সঞ্চয় ও বিনিয়োগ। অর্থনৈতিক কার্যাবলী ও অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী আর একটা হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আয়, সঞ্চয় ও বিনিয়োগ। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে দুটা, কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আয়, সঞ্চয়, বিনিয়োগ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। আয় বলতে আমরা কি বুঝি? যে আমরা যেটা উপার্জন করি সেটাকেই আয় বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় আয় বলতে বোঝানো হয় উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিককে একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে। তাহলে আয় হচ্ছে যে উৎপাদনের যে কোনো উপকরণ, সেটা ভূমি, সংগঠন, মূলধন, তারপরে হচ্ছে মজুরি, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। এই ব্যবহারের জন্য উপকরণটি যেটা ব্যবহার করছি সেটার জন্য বা এটির মালিক যে এটা যার কাছ থেকে নিয়ে আমরা ব্যবহার করছি বা যার হচ্ছে এই জিনিসটা তার কাছে নির্দিষ্ট সময়ে যে অর্থটা পায় সেটা দেওয়ার জন্য সেটাকে বলা হচ্ছে আয়। যেমন শ্রমের জন্য শ্রমিককে কি দেওয়া হয়? মজুরি। এই শ্রমের এই মজুরিটা হচ্ছে তার আয়। এবং ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে আমরা হচ্ছে ভূমির মালিক যে খাজনাটা দেয়, খাজনা দেয়, সেটা হচ্ছে তার ভূমির মালিকটা তাকে আয় দিল, এটা হচ্ছে আয়। তাহলে উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক যে অর্থ পায় তাকেই বলা হচ্ছে আয়। এরপরে আসি সঞ্চয়। সঞ্চয় হচ্ছে সঞ্চিত, মানে কোনো কিছু জমা রাখা। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই ভোগ করে না। মানুষ কি করছে? নিজের যে আয়টাই করুক, কিন্তু সে কি করছে? তার ভবিষ্যৎকে চিন্তা করছে যে আমি এখন হয়তো বা ভালো আছি, ভবিষ্যতে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমি আর আয় করতে পারবো না, তখন আমার পরিবার বা আমি কিভাবে চলবো। এর জন্য সে কি করে? এর জন্য সে কি ভবিষ্যতের জন্য কিছু জমা রাখে। এই জমাটাই হচ্ছে তার সঞ্চয়। তাহলে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই ভোগ করে না মানুষ, আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নামই হচ্ছে সঞ্চয়। কেউ বাসায় রাখে, কেউ ব্যাংকে রাখে। এইরকম সে ভবিষ্যতের কথা চিন্তা করে কি করছে? টাকাটা সঞ্চিত করে রাখছে বা তার আয়ের কিছু অংশ সঞ্চিত করে রাখছে। ধরি আমি
মাসে 10,000 টাকা পাই, এরকম 10,000 টাকার মধ্যে আমার পরিবারের বিভিন্ন খরচ থাকে, দৈনন্দিন খরচ, মাসিক খরচ, এগুলো দিয়ে আমার 8,000 টাকা চলে যায়। এবং আমি যে 2,000 টাকাটা ব্যাংকে রাখি, এই যে 2,000 টাকাটা যেটা ব্যাংকে রাখলাম সেটাই হচ্ছে আমার সঞ্চয়। তাহলে মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে যে তার আয়ের যে অংশটা, আয়ের অংশটা যেটা ব্যয় হয়ে যায়, ব্যয়ের থেকে যেটা বাদ থাকে, সেই অংশটা যেটা জমা রাখে সেটা হচ্ছে তার সঞ্চয়। এরপর এই যে সঞ্চয়ের ধারণাটি সমীকরণের মাধ্যমে আমরা বোঝানো যায়। যেমন এই যে S ইকুয়াল টু Y মাইনাস C, এখানে S টা হচ্ছে সঞ্চয়, S হচ্ছে সেভিংস, এটা হচ্ছে সঞ্চয়, Y হচ্ছে আয়, C হচ্ছে ভোগ ব্যয়। তাহলে সঞ্চয়টা হচ্ছে আয় থেকে আমি যদি আমার ভোগ ব্যয় মানে ভোগ করছি যেগুলো, যে সেটার জন্য যেটা ব্যয় হচ্ছে সেটা যদি বাদ দিই, সেই বাদ দেওয়ার অংশ, যেটুকু অংশটা থাকবে, বিয়োগফল যেটা থাকবে, সেটা হচ্ছে আমার সঞ্চয়। তাহলে সঞ্চয়ের সমীকরণ হচ্ছে S ইকুয়াল টু Y মাইনাস C। তাহলে S হচ্ছে এখানে সঞ্চয়, Y হচ্ছে আয় এবং C হচ্ছে ভোগ ব্যয়। তাহলে আমরা বুঝলাম যে সঞ্চয় কোনটা, সঞ্চয় হচ্ছে আমি যেটা আয় করি, আয় থেকে আমার যে ব্যয় হয়, সেই ব্যয়ের অংশটা বাদ দিলে যে পরিমাণটা থাকে বা যে বিয়োগফলটা থাকে সেটাই হচ্ছে আমার সঞ্চয়। এরপরে আছে বিনিয়োগ। বিনিয়োগ বলতে বোঝায় মানুষ আয় থেকেই সঞ্চয় করে, সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। মানুষ যেটা আয় করছে, মানুষের আয় বলে সেই টাকাটা সঞ্চয় করে সঞ্চিত অবস্থায়, জমা অবস্থায় সে কি করছে, ওটা রেখে দিচ্ছে। জমা অর্থটা যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করা হবে তখন তাকে বিনিয়োগ বলা হবে। এবং বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। আমাদের দেশে যদি মাথাপিছু আয়, জনগণের প্রত্যেকটা মানুষের যদি মাথাপিছু আয় বৃদ্ধি পায়, তাহলে দেখা যায় যে আমাদের মূলধন বা পুঁজির পরিমাণটাও একটু হলে বাড়ে এবং সেটা আবার উৎপাদন কাজে বাড়ানো হয়। এই যে মূলধনটা আমাদের উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে বিনিয়োগ। তাহলে বিনিয়োগ বলতে বোঝাচ্ছে যে মানুষের যে সঞ্চিত অর্থটা আছে, সেই অর্থটা যখন সে কি করছে, সে তার উৎপাদনকে বাড়ানোর কাজে ব্যবহার করছে, সেটাই হচ্ছে বিনিয়োগ। এবার আসি অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী বলতে আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক কার্যাবলী বলতে বোঝাচ্ছে যে কাজগুলো করে আমরা অর্থ উপার্জন করি বা যে কাজগুলো করতে অর্থ ব্যয় করা হয় সেগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। মানুষের জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলী করে থাকে তাকেই অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। মানে এখানে বলা যাচ্ছে যে মানুষ তার নিজের জীবন যাপনের জন্য যে কাজগুলো করছে এবং যে কাজগুলো করে সে অর্থ উপার্জন করছে সেগুলোই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে। আমরা বাসায় আমাদের মা হচ্ছে সারাদিন কাজ করে, কিন্তু আমাদের মায়ের কাজকে আমরা অর্থনৈতিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত করি না। কারণ তিনি কি করেন, তিনি ওই কাজের যে কাজটা পরিবারে করে সেই কাজের জন্য কোনো মজুরি বা অর্থ পায় না। কিন্তু আমার বাবা যখন ব্যাংকে বা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বা ব্যবসা করে যে অর্থটা আয় করছে, সেটা তার বাবার কাজটাকে আমরা কি বলি, অর্থনৈতিক কাজ বলি। কারণ তিনি অর্থ উপার্জন করছে। কিন্তু মা বাসায় আমাদের সবাইকে, বাবার থেকেও অনেক বেশি কাজ করেন, কিন্তু আমরা মায়ের কাজকে অর্থনৈতিক কার্যগুলির মধ্যে ধরি না বা ফেলি না। কারণ তিনি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক বা অর্থ পাচ্ছেন না, কিন্তু বাবা তার কাজের জন্য কি পাচ্ছেন, অর্থ পাচ্ছেন। তাহলে অর্থনৈতিক কার্যাবলী বলতে বোঝাচ্ছে যে মানুষ তার জীবিকা সংগ্রহের জন্য যে কার্যগুলিগুলো করে থাকে তাকেই অর্থনৈতিক কার্যাবলী বলে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবন ধারণের জন্য তা ব্যয় করে। তাহলে আমরা মূলত আয় করে কি জন্য, ব্যয় করার জন্য, অর্থ উপার্জন করে ব্যয়ের জন্য। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণাই হলো দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা, নতুন দ্রব্য এবং সেবা পণ্য সৃষ্টি করা। তাহলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা বা মূল উৎসটাই হলো কি, দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা, মানে যে কোনো দ্রব্যের অভাব বোধ করা, সেই অভাব পূরণ করার জন্য নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা। এটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। যেমন অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ে কৃষিকাজ, শিল্প কাজ, শিল্প কারখানায় শ্রমিক, শিল্প কারখানার মালিক, বিভিন্ন অফিস আদালতের কর্মচারী এবং সেবা খাতের ডাক্তার, নার্স, তাদের
ফার্মাসিস্ট ওনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা কি করতে পারি, অর্থনৈতিক কার্যাবলী বলে অভিহিত করতে পারি এবং সেগুলোই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ তার জীবনযাপনের জন্য অর্থ সংগ্রহ করে সেই কাজগুলোকেই অর্থনৈতিক কার্যাবলী বলে। এবার আসি অর্থনৈতিক কার্যাবলী, যেমন উদাহরণ দিলাম না, মায়ের কাজ, মা সন্তান লালন পালন করা। তিনি কিন্তু এটা একটা কাজ করছেন, কিন্তু এই কাজের বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক পাচ্ছেন না বা কোনো কাজ সে কি করছে না, সেই কাজের বিপরীতে কোনো অর্থ পাচ্ছেন না, সেই কাজগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তার জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে। তাহলে অর্থনৈতিক কার্যাবলীগুলো কোনগুলো? যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না, মানে যে কাজগুলো করলে সেই কাজের বিনিময়ে অর্থ পায় না এবং তা জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এই ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জন ভূমিকা রাখতে পারে না। তারা করছে, মানুষের অভাব পূরণ করছে, কিন্তু সেই অর্থ উপার্জনের ভূমিকা রাখছে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কি হচ্ছে? ভূমিকা রাখছে না। তাহলে অর্থনৈতিক কার্যাবলীগুলো হচ্ছে যেমন মা সন্তান লালন পালন, পিতামাতা সন্তান লালন পালন হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে একটা। কারণ পিতামাতা সন্তান লালন পালন করে যে কোনো অর্থ পাবে সেটা না, এবং এটা জীবন ধারণের ব্যয়ের জন্য, জীবন ধারণের যে ব্যয় হয় সেটাতেও তারা এই অর্থটা কাজে লাগাতে পারে না, সেই কারণেই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এবার আসি বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ, এদেশের জনসংখ্যা বহুল একটি দেশ, কিন্তু এদেশের অর্থনৈতিক কার্যাবলীটাকে আমরা দুই ধরনের কার্যাবলী, দুইটা কাজ ধরি। একটা হচ্ছে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী, আর একটি হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী বলতেই তো বোঝা যাচ্ছে যে কৃষিকে কেন্দ্র করে, যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর এবং বাংলাদেশের কৃষি খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 70% মানুষ কিন্তু নিয়োজিত এই কৃষি খাতে, এবং কৃষি খাতে বাংলাদেশের শ্রমশক্তির প্রায় 50% লোক বা 50% মানুষও এই কৃষি কাজের মধ্যেই অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতিটা এখনো কৃষি নির্ভর এবং কৃষির ওপরই নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি, যে কোনো খাতেরই কাঁচামাল কিন্তু কৃষি থেকেই আসে। যেমন শিল্প খাতের সকল কাঁচামাল কিন্তু এই কৃষি খাত থেকেই আসে। তাহলে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কৃষি যাবতীয় কাজ, যেমন ফসল উৎপাদন, ফসল উন্নত বীজ সার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের উন্নত ফসল, উচ্চ ফলনশীল যেগুলোকে আমরা হাইব্রিড বলি, হাইব্রিড খাদ্যশস্য, সেগুলো মৎস্য চাষ, তারপরে হচ্ছে বনায়ন, সব এগুলো কৃষির মধ্যে পড়ে এবং এগুলো হচ্ছে কৃষির সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী। ফসল মাড়াই করা, সেচ পাম্প ব্যবহার, যে সেচ পাম্প ভাড়া দেয় সেই ভাড়াটাও তখন এই সেচ পাম্পের মালিক যে অন্য কৃষককে ভাড়া দিল, সেই ভাড়া থেকে যে অর্থটা সেটা পেল, সেটাও কিন্তু অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ে। তারপর ফসল মাড়াই করার যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা মালিক ভাড়া দিলে যে অর্থটা পায়, এটাও কিন্তু কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যেই পড়ে। যেমন জমির মালিক ফসল কাটার জন্য বিভিন্ন শ্রমিকদের ভাড়া মানে নিয়ে এসে তাদেরকে দিয়ে ফসল কাটায়, এই যে ফসল কেটে ওই শ্রমিকগুলো যে অর্থ পাচ্ছে সেটাও কিন্তু তার অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে। তাহলে কৃষি সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো যেটা করার পরে জীবন ধারণের জন্য অর্থ পাওয়া যাবে এবং সেই অর্থটা অন্য কোথাও ব্যয় করা হবে, সেই কাজগুলো কৃষি সংক্রান্ত যতগুলো কাজ আছে সবই অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে। তাহলে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কৃষি সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো আছে, যে কাজগুলো করে সে অর্থ পাচ্ছে এবং সেই অর্থটা ব্যয় করছে, সেগুলো সকলই হচ্ছে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে। এরপরে আসি কৃষি বহির্ভূত
অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে শিল্পায়ন হচ্ছে বা শিল্প কারখানা গড়ে উঠছে, ধীরে ধীরে অন্যান্য পেশার মানুষেরও আবির্ভাব ঘটছে। তাহলে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে শিল্প কারখানায় তাঁত শিল্প, তারপরে কামার কুমার, তাঁতি, বিভিন্ন পশুর খেলা দেখায় যারা, তাদের এই কাজগুলো সব, ফেরিওয়ালা, এগুলো সব কিসের মধ্যে পড়ছে? এগুলো সব কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে। মানে কৃষির বাইরে গিয়েও বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে যে তাদের জীবন ধারণ করছে এবং সেই অর্থটা তাদের জীবন ধারণের জন্য ব্যয় করছে, এই সব কাজগুলোই হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। এবং এগুলোতেও বাংলাদেশের যে খাত আছে, অর্থনীতির 3টি খাত, এই খাতের মধ্যে এই সকল কাজগুলো অবদান রাখছে এবং আস্তে আস্তে বাংলাদেশকে একটি উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এগুলো সব খাতকে, যেমন কৃষি সংক্রান্ত যে খাতগুলো আছে সেগুলো এবং কৃষি বহির্ভূত যে খাতগুলো আছে, এগুলোকে ধীরে ধীরে উন্নয়ন করলে আমাদের দেশটা কেউ এক সময় উন্নত দেশে পরিণত হবে। এই ছিল আজকে আলোচনা। এরপরে আসি মূল্যায়ন। আয় কাকে বলে? আয় কাকে বলে? যে একটি উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য এটির মালিক যে অর্থ পায় সেটাকে আয় বলে। তাহলে আয় কাকে বলে? আয় হচ্ছে একটি উৎপাদনের উপকরণটি বা এটির মালিককে যে অর্থ পায়, ব্যবহারের জন্য যে অর্থ পায়, সেটাই হচ্ছে আয়। বিনিয়োগ কি? মানুষের সঞ্চিত অর্থকে উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করাকে বিনিয়োগ বলে। তাহলে বিনিয়োগ কাকে বলে? মানুষের সঞ্চিত অর্থকে কি করতে হবে? উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করাটাকেই বিনিয়োগ বলে। অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? অর্থনৈতিক কার্যাবলী বলতে যে সকল কর্মকাণ্ডের জন্য মানুষ কোনো অর্থ পায় না, সে সকল কাজকে অর্থনৈতিক কার্যাবলী বলে। কৃষি খাতে কত শতাংশ শ্রমিক নিয়োজিত আছে? আমি কিছুক্ষণ আগে পড়ানোর সময় বললাম যে কৃষি খাতে প্রায় 50% শ্রমিক নিয়োজিত আছে। তাহলে কৃষি খাতে কত শতাংশ শ্রমিক নিয়োজিত আছে? কৃষি খাতে 50% শ্রমিক নিয়োজিত আছে। আশা করছি তোমরা এই পড়াগুলো বুঝতে পেরেছো। আগামী দিন আমাদের টপলেস থাকছে, টপলেস 2 পড়া অধ্যায় 2 পার্ট 2.4, 2.5 ও 2.6। তাহলে আমাদের নেক্সটে টপলেস 2 হবে, পড়া হচ্ছে 2য় অধ্যায় পার্ট 2.4, 2.5 এবং 2.6। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।